নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস সুস্থ থাকার অনুষ্ঠান, ডক্টর প্লাস সুন্দরভাবে বাঁচার অনুষ্ঠান। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। শুধু তাই নয়, বিশিষ্ট চিকিৎসকরা থাকেন আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে, এবং তাদের কাছ থেকে সে সমস্ত সমস্যাগুলির থেকে বেরিয়ে আসার রাস্তা আমরা খোঁজার চেষ্টা করি, উপসর্গগুলো জানি এবং তার সঙ্গে সঙ্গে কি ট্রিটমেন্ট রয়েছে সেই প্রসিডিওর অবশ্যই কিন্তু আমরা আলোচনা করি ডক্টর প্লাসে। আজকে যা বিষয়বস্তু তা হচ্ছে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি। অর্থাৎ আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে এখন আর ওই দাঁত তুলে ফেলা যন্ত্রণা হচ্ছে এবং মানে দাঁত লাগালাম খোলা পড়া করছি, এই যুগের অবসান হয়েছে। এখন অনেকটাই আপ টু ডেট আমরা হয়ে গিয়েছি। এই জন্য আমরা এই অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রির আন্ডারে বহু মানুষ রয়েছেন যারা নিজেদের স্মাইল কারেকশন থেকে শুরু করে তাদের সমস্যা, দাঁতের সমস্যাগুলো থেকে তারা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারছে। আমরা বিস্তারিতভাবে আজকে এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডেন্টাল সার্জন বিডিএস এফএনসি ডক্টর সুস্মিতা সরকার। অনেক স্বাগত জানাবো সরকারকে। ডক্টর সরকার রয়েছেন আমাদের সাথে আজকে আলোচনার সাথে, এবং আপনারাও রয়েছেন কিন্তু আমাদের আলোচনার সাথী হয়ে। প্রথমত বলবো যে এই যে আগে আমাদের এটা জানতে হবে যে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি কি, কারণ আমাদের রুরাল এরিয়ার মানুষও কিন্তু এই অনুষ্ঠান দেখেন। হ্যাঁ, অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি হচ্ছে যেখানে আমাদের অ্যাস্থেটিকটাকে, অ্যাপিয়ারেন্সটাকে ভালো করে দেওয়া হয়। এখানে কোনো ডেন্টাল প্রবলেমটাকে বলা হয় যেটা নর্মাল ডেন্টাল ট্রিটমেন্ট, আর অ্যাস্থেটিক হচ্ছে যখন আপনি দেখার সৌন্দর্যটাকে আর একটু বাড়ানোর চেষ্টা করছেন। সেখানে ডেন্টাল প্রবলেমস গুলোকে পরে রাখা হয়। আগে পেশেন্ট চাইছে যে আমি কেমন দেখতে লাগছে কেমন না, ওইটার উপর একটু বেশি খেয়াল রাখছে যারা, তাদেরকে ওইটা আমরা ডিভাইড করছি অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রির উপর। ঠিক আছে, সেখানের মধ্যে আমাদের হচ্ছে টুথ হোয়াইটনিং চলে আসবে, বিভিন্ন ধরনের ক্রাউন চলে আসবে, যাদের মাড়ির সম্বন্ধে প্রবলেম আছে, মাড়ি দেখতে ভালো নয়, ফোলা লাগছে বা একটু বেশি দেখা যাচ্ছে, টুথটা কম দেখা যাচ্ছে, সেদের ক্ষেত্রে চলে আসবে। ব্রিথ চলে আসবে, ফিক্সড ডেন্চার যেগুলো আপনি বললেন যে খোলা পড়া যেগুলো, সেগুলো চলে আসবে এইগুলোর মধ্যে। একদম। আমরা তাহলে এক এক করে আমরা আলোচনাতে আজকে যেতে পারি। সেটা হচ্ছে অনেকের আমরা দেখেছি এই দাঁতের কালার মানে ডিসকালার হয়ে রয়েছে, মানে হোয়াইটনিং এফেক্টটা নেই। অনেকে কিন্তু এটা নিয়ে খুব চিন্তিত থাকেন যে আমার স্মাইলটা ঠিক ভালো লাগছে না, আমার একটু মানে হোয়াইটনিং দরকার। সে ইভেন দো আমরা তো নর্মালি সিলভার স্ক্রিনে মানুষদেরকে বেশি ফলো করি, সেইখানে আমরা অনেকে বলি আরে বাবা দেখো কি সুন্দর দাঁতগুলো সাদা চকচক করছে মুক্তের মতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করে ওইটাকে করবো এবং কতটা হেল্পফুল হবে এই ট্রিটমেন্ট? দেখুন, যেটা আপনি বললেন সেগুলো অনেকগুলো বিভাগে আমি বিভক্ত করছি। প্রথম হচ্ছে টুথ হোয়াইটনিং। ঠিক আছে, টুথ হোয়াইটনিং করা যেতে পারে, যেটা পেশেন্টের উপর ডিপেন্ড করছে ফুললি, পেশেন্ট কি চাইছে, উনি কি প্রসিডিওর, আমরা পুরো প্রসিডিওরটা আমরা এলাবোরেট করে দিই পেশেন্টকে, কি উনি কোন দিকে কমফোর্টেবল বা কোন জিনিসটা করতে চাইছেন, কোন ট্রিটমেন্টটা করতে চাইছেন। তো প্রথমে আমি বলছি টুথ হোয়াইটনিং, যেটা আমাদের একদম বেসিক থেকে স্টার্ট হচ্ছে। টুথ হোয়াইটনিং জিনিসটা হচ্ছে আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয় মেইনলি। এটা একটা কেমিক্যাল ট্রিটমেন্ট করে লাইট কিউর করে দাঁতের যে ন্যাচারাল কালার আছে, ঠিক আছে, তার থেকে 2 শেড সাদা হবে। এটার মানে এটা নয় যে আমি একদম মুক্তর মতো ঝকঝকে দাঁত বের, ওটা হবে না ব্লিচিং এ। এই জিনিসটা কনসেপ্টটাও ক্লিয়ার করছি। অনেকেরই থাকে যে ব্লিচিং করে একদম আমি একদম মুক্তর মতো সাদা দাঁত, ওটা সম্ভব না, দেখতে খারাপ লাগে। তো এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে, এটা আপনার যা ন্যাচারাল টুথ কালার আছে তার থেকে 2 শেড আমরা পেশেন্টকে বলেই দিই যে আপনি এক্সপেক্ট রাখুন যে আপনার যে টুথ কালারটা আছে সেটা থেকে 2 শেড আপনার সাদা যাবেন, আর সেটা হচ্ছে রিফিল হয়। ঠিক আছে, এটা হচ্ছে এমন নয় যে আমি একবার করে নিলাম তো আমার একদম লাইফ টাইম পার্মানেন্ট হয়ে গেল। এটা পার্মানেন্ট ট্রিটমেন্ট নয়, এটা হচ্ছে 6 মান্থ কি কারো কারো লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে সেগুলো হচ্ছে রিফিল করা হয়। কেউ যদি খাওয়ার ফুড হ্যাবিট, যেমন যাদের স্মোকিং করার হ্যাবিট আছে, ফাস্ট ফুড খাওয়ার হ্যাবিট আছে, তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক এগুলো যেগুলো খাওয়া আছে, তাদের ক্ষেত্রে রিফিলটা একটু তাড়াতাড়ি হবে। যারা নিজের লাইফস্টাইলটাকে মেনটেন করে তাদের ক্ষেত্রে রিফিলটা লঞ্জিভিটি বেড়ে যাবে। এখানে একটা কথা বলি, এটা তো আমাদের হোয়াইটনিং এর একটা বিষয়, কিন্তু অনেক সময় আমরা দেখেছি মানে খুব একটা মানে ইভেন নয় দাঁতের শেপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা খুব মানে স্মাইল, হয়তো তার মানে পার্সোনালিটি ভীষণ ভালো, তার ফেসিয়াল এক্সপ্রেশন ভালো, তাকে দেখতে ভালো ওভারঅল, বাট সে যখনই হাসছে তার ওই অসম দাঁতের জন্য তাকে দেখতে খারাপ লাগছে। ফলে এই সময় এখনকার যুগে দাঁড়িয়ে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারি যে এটাকে কি আমি করতে পারি। ঠিক আগেকার যুগে যেমন প্রশ্নই উঠতো না, নয় দাঁত তুলে ফেলো আর নয় ওইটা নিয়েই বাঁচো। এই জায়গার থেকে আমরা কি করে বেরোবো? আচ্ছা,
দাঁত যাদের ক্ষেত্রে যারা শেপটাকে অ্যালাইনমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ভাবে প্রসিডিওর আছে। এখানেও আমি ডিভাইড করতে চাইবো, এখানে অর্থোডন্টিক ট্রিটমেন্ট চলে যাচ্ছে, একদিকে আছে নন অর্থোডন্টিক ট্রিটমেন্ট। অর্থোডন্টিক ট্রিটমেন্টের মধ্যে দুটো ভাগ আছে, ঠিক আছে? সেখানে হচ্ছে ব্রেসেস, হয়তো আপনি শুনেছেন, হয়তো কম বেশি সবাই একটু আধটু শুনেছে যে তারের মতো দেখতে জিনিস লাগিয়ে দেওয়া হয়, বছরের বছর লাগিয়ে রাখা হয়। তো এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ওয়ে। আর এখন যেটা নতুন বেরিয়েছে ক্লিয়ার অ্যালাইনার্স, ঠিক আছে? তো ক্লিয়ার অ্যালাইনার্স এ কি হয়, ট্রিটমেন্ট চলে কিন্তু পেশেন্ট সেটা বুঝতে পারে, মানে আশেপাশে লোকজন বুঝতে পারবে না যে ওর ট্রিটমেন্ট হচ্ছে। আমি একটু যদি সহজ বাংলায় একটু বলার চেষ্টা করি, যদি আপনি আমাকে অসুবিধা হলে রেকটিফাই করবেন। এই যে ক্লিয়ার অ্যালাইনার্স, সেটা হচ্ছে একটা ওয়াটারি হয়, ওয়াটারি নয়, এটা হচ্ছে আপনার এক ধরনের ট্রান্সপারেন্ট টাইপের ক্লিপ, ট্রান্সপারেন্ট ক্লিপ ক্যাপের মতো বসিয়ে দেওয়া হয়, ক্যাপের মতো বসিয়ে দেওয়া হবে, ট্রান্সপারেন্ট থাকবে, ওটা বোঝা যাবে না, ওটা জাস্ট খাওয়ার সময় আমরা বের করব আর বাকি টাইমটা পড়ে থাকতে হবে। কারণ দেখতে এখনকার যুগে দাঁড়িয়ে আমি যদি বলি, একটা ক্লিপিং করা রয়েছে, আমরা দেখছি এরকম তার লাগানো রয়েছে, দেখতে হাসলেও তারও একটা কনফিডেন্স লুজ হয়ে যায় যে আমি হাসবো কি করে। আমি একটু ইন্টারাপ্ট করছি, সেখানে খাওয়াতে অনেকটা রেস্ট্রিকশন চলে আসে ব্রেসিসের সময়। আচ্ছা, বুঝতে পেরেছেন? মানে অনেক পেশেন্টের ক্ষেত্রে মুখে অনেক কাটছিটের কথাও বলে পেশেন্ট যে আমার মুখ কাটছে, আমি কথা বলতে গেলে আমার অসুবিধা হচ্ছে। তো সেই সব ক্ষেত্রে অ্যালাইনাসটা বেস্ট, কিন্তু সেখানে আমাদের দেখতে হবে সব পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যালাইনাস যেতে পারবো না। আচ্ছা, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, তার মুখে কি রকম প্রবলেম আছে কি রকম না সেটার মধ্যে আমরা করতে পারি। আচ্ছা, এই জায়গাটা আমি একটু এলাবোরেটলি জানবো যে এই যে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করছে, সেটা কেন এবং কিভাবে, সেটা মানে কারা এই অ্যালাইনাস ইউজ করবে এবং কারা নয়, সেটাই একটু জানি। মেইনলি হচ্ছে যাদের আমরা কেস এখানে ডিসকাস করছি, ঠিক আছে? কেস দেখছি আমরা যে পেশেন্টের খুব বেশি ক্রাউডিং আছে, মানে খুব এবড়ো খেবড়ো আছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন অর্থোডন্টিক ট্রিটমেন্ট ব্রেসিসও দেই, অনেকগুলো দাঁত এক্সট্রাক্ট করতে হয়, করে তারপর আমরা ব্রেসিস দেই। তো সেটা দেখে না দেখে বলাটা খুবই মানে ইম্পসিবল যে কিরকম পেশেন্ট, মানে হিস্ট্রি জানাটা আমাদের খুবই দরকার। আমাদের এক্সরে দেখে সবকিছু দেখে আমরা একটা পেশেন্টকে সাজেস্ট করি সে যে ব্রেসিসে যেতে পারে কি অ্যালাইনাস যেতে পারে। অ্যালাইনাস এখন এমনও আছে যে কম্বিনেশন থেরাপি, ঠিক আছে? কিছু বছর হলো হয়তো আমরা অ্যালাইনাস দিলাম, একটু কারেকশন হলো, দেন পেশেন্ট বলছে যে আমি পারছি না আমি নিতে, আপনি অ্যালাইনাসে সেটা কনভার্ট করে দিন, সেটা আমরা সেখান থেকে আমরা অ্যালাইনাসও কনভার্ট করতে পারি। আচ্ছা, তার মানে দুটোই একসঙ্গে, দুটোই, সেটা ডিপেন্ড করে কেসের উপর, ঠিক আছে? যদি খুব মানে ডিপ কেস হলো, মানে ডিপ ক্রাউডিং হলো বা ডিপ বাইট হলো, সেখানে ক্ষেত্রে আমরা কম্বিনেশন থেরাপিও দিতে পারি। আচ্ছা, আরেকটা কথা বলি যে আমরা এই যে আমি শুরুতে একটা বললাম না, দাঁত খোলা পড়ার একটা বিষয়, তৎকালীন সময় আমাদের বয়োজ্যেষ্ঠ যারা বাড়িতে রয়েছেন তারা বেসিক্যালি কিন্তু এই প্রসিডিয়ারে এখনো বিশ্বাসী। তারা বলবো ওরে বাবা ওই ফিক্সড আমার দরকার নেই, কিন্তু আমার এখানে এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া খুব দরকার যে ওই খোলা পড়ার এখন কনসেপ্টটা কি হয়েছে এবং সেটা কতটা সাইন্টিফিক্যালি ঠিক। ঠিক আছে, খোলা পড়া দেখুন আমাদের আদিকাল থেকে চলে আসছে, এখনো হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন যে খোলা পড়া আমাদের ঠাকুমা ঠাকুরদারা করছে, কিন্তু নিউ অনেক কিছু ট্রিটমেন্ট চলে এসছে। সেখানে আমি দুটো ওয়ে বলছি মেইনলি যেটা ইউজ করা হয় আমাদের ক্ষেত্রে। ব্রিজ হয় একটা হচ্ছে আপনাদের ইমপ্লান্ট। ব্রিজ কি হয়, আমরা আশেপাশে যদি কিছু দাঁত থাকে সেখানে সেই দাঁতগুলোকে সাপোর্টে নিয়ে আমরা কিছু দাঁত দিয়ে দিতে পারি, সেটা ফিক্সড হবে কিন্তু, ঠিক আছে? আর ইমপ্লান্ট কি হয়, ইমপ্লান্টের ক্ষেত্রে যেমন যাদের ক্ষেত্রে একদমই দাঁত নেই সেখানে আমরা ইমপ্লান্ট ইউজ করতে পারবো, কিন্তু ব্রিজের মধ্যে আর ইমপ্লান্টের মধ্যে এটা একটা তফাৎ। মানে ইমপ্লান্টের ক্ষেত্রে আমরা যেখানে দাঁত নেই সেখানে আমরা ফিক্সড ডেন্টার দিতে পারবো, কিন্তু যেটা ব্রিজ বলছি সেখানে আমার কিছু সংখ্যক দাঁত থাকতে হবে, কারণ আশেপাশে আমার সাপোর্টটা দরকার, সাপোর্টটা নিয়ে আমি আমার ক্রাউন গুলো দেবো, ঠিক আছে? আর ইমপ্লান্ট ক্ষেত্রে আমি এটাই বলবো যে আমাদের এজ ফ্যাক্টর করছে, আমাদের বোন কেমন আছে সেটা ফ্যাক্টর করছে, সেগুলো যদি পজিটিভ হয় দেন আমরা ইমপ্লান্ট করতে পারবো। ইমপ্লান্টটা পুরো আপনার রুটের মতোই মানে কাজ করে, আমাদের রিয়েল রুট যেরকম কাজ করে সেইভাবে কাজ করে। আর আপনি যে চেবানোর শক্তিটা সেটাও আপনি ইমপ্লান্টের ক্ষেত্রে বেশি পাবেন। আচ্ছা, মানে এই নয় যে আমার যেহেতু ইমপ্ল্যান্ট করা রয়েছে আমার মানে চেবানোর শক্তিটা আমার কম হবে, না 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 না, এটা একদম হ্যাঁ অনেকেরই ধারণা থাকে আপনার ন্যাচারাল টুথ যেরকম ফোর্স দিয়ে চেবাতে পারতো সেই ফোর্স দিয়ে চেবাতে পারবেন আপনি। বাহ, আরেকটা কথা বলি যে আমরা বেশিরভাগ সময় এখনকার দিনে আমরা দেখেছি যে দাঁতের ক্ষেত্রে ক্যাভিটি হয়ে রয়েছে বা ইত্যাদি, এবং তারা কখন নয় ফিল করে দিচ্ছে, আবার কখন হয়তো টপাটপ তুলে ফেলছে না, কেউ আবার খুব গর্বের সঙ্গে বলে আমার তো 3টে দাঁত তোলা, আমার তো 4টে দাঁত তোলা। কিন্তু এই যে টপাটপ দাঁত তোলা, এইটা কি আমাদের অ্যালাইনমেন্টে ইন ফিউচার অ্যালাইনমেন্টের সমস্যা হতে পারে? অবশ্যই এটা আমি আমার অনেক পেশেন্টদেরও বলি যে দাঁত তুলে দিয়েছেন, ঠিক আছে সেটা তুলে দিয়েছেন, কিন্তু সেখানে ফাঁকা রাখবেন না, কারণ সেটা আপনি যেটা বললেন অ্যালাইনমেন্টে আমাদের অসুবিধা করে। অনেকদিন ধরে যদি আমরা দাঁত তুলে দিয়ে রেখে দিই ওখানে
দেখবেন আপনি আস্তে আস্তে আপনার সামনে দাঁতগুলো একটু একটু ফাঁকা হয়ে যাচ্ছে, গ্যাপ ক্রিয়েট হচ্ছে, কারণ ওগুলো এনাইনমেন্টটা নষ্ট হচ্ছে, ও ফাঁকা জায়গা পেয়ে ও শুতে পেরে যাচ্ছে দাঁতগুলো। তো আমি একদম পাতি ভাষায় বলছি যাতে দর্শক বন্ধুরা বুঝতে পারে, যাতে যাতে এই জিনিসটা না করে। দাঁত তুলে দিয়েছেন ঠিক আছে, এখন তো সেখানে কিছু, এখন আপনি ওখানে ব্রিজ করতে পারেন, ইমপ্লান্ট বসাতে পারেন, বসিয়ে রাখবেন কিছু না কিছু, না হলে খোলা পড়া অ্যাটলিস্ট বসিয়ে রাখুন। আমি পেশেন্টদেরকে এটা বলি, যদি আপনার বাজেটে হচ্ছে না, আপনি অ্যাটলিস্ট খোলা পড়া করে রাখুন, যাতে আপনার দাঁতগুলো অ্যালাইনমেন্টটা ঠিকঠাক থাকে আর চেবাতেও যাতে সাহায্য। আরেকটা কথা, এটা তো আমাদের নর্মালি কি হয়, ধরুন আমি দাঁত তুলে ফেললাম, কথার কথা, এবং ওই জায়গাটা আমার গ্যাপ রয়েছে, ডেফিনেটলি আমার ফেসের মধ্যে ওটার এফেক্ট পড়বে। অর্থাৎ কিনা অনেকে বলে আমি বুড়িয়ে যাচ্ছি, আমার মানে চিন পোর্শনটা মনে হচ্ছে ঝুলে গেছে একটুখানি, দাঁত তোলার পরে এগুলো হয়েছে রিঙ্কল টাইপে চলে এসেছে, তার মানে কি ওই জায়গাটা গ্যাপটা তৈরি হওয়ার জন্য কি হতে পারে? অবশ্যই। বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে আমি বলছি, অনেকদিন ওরা সব দাঁত তুলে দেয়, তারপরে পেশেন্ট এসে বলছে আমার মাড়িতে খুব ব্যথা করছে, আমার এই জায়গার পোর্শনটা খুব ব্যথা করছে, কেন এতদিন ধরে? অবশ্যই মাড়ি দিয়ে যখন দীর্ঘদিন ধরে পেশেন্ট চেবাচ্ছে, তার একটা পেইন হবে, এখানে আমার মাসেল গুলো রিয়েক্ট করছে, তো এখানে পেইন হবে। যখন আমরা দাঁত দিচ্ছি তখন ওরা অনেকেই বলে যে এখন আমার পেইনটা নেই, আমি ভালো করে খেতে পাচ্ছি, আমি ভালো করে চলতে পারছি, আমার ব্যথা ট্যাথা এখন কিছু নেই। তো এই জিনিসগুলো জানতে হবে। দীর্ঘদিন ধরে যদি আমরা দাঁত তুলে দিয়ে ওখানে ফেলে রাখি, সেটা আমাদের পক্ষে ভালো নয়। সেখানে আপনি মাসেলটাকেও ইন্টারাপ্ট করছেন, আপনি আপনার মানে দৈনন্দিন জীবনেও আপনার সেটা অসুবিধা হচ্ছে। আর দেখতে অ্যাস্থেটিক ব্যাপারটা তো আসছেই। অবশ্যই একটা দাঁত না থাকলে একটা জিনিস, আপনি যখন স্মাইল করছেন তখন সবসময় আগে আপনার চোখের, মানুষের কি যায় চোখে? হাসি। যদি স্মাইলটা ভালো না হয় তাহলে মানুষের বলবে না, এত সুন্দর চেহারা হয়েও কোনো লাভ নেই যদি দাঁতটাই তার ভালো না থাকে। এবার এই যে স্মাইল কারেকশন, এই জায়গাটা আমাদের কাছে খুব মানে ধন্দ, এটা আমাদের জানা খুব দরকার। আমি সবার জন্য বলছি, সব এদের জন্য, এই স্মাইল কারেকশনটা কি এবং কিভাবে হয়? স্মাইল কারেকশন দেখুন, অনেকের ক্ষেত্রে, আমি একটা বলিউড অ্যাক্টরের নাম বলি, অক্ষয় কুমারের গামি স্মাইল শুনিয়েছেন হয়তো, মানে মাড়ি বার করা হাসি। হ্যাঁ, অবশ্যই। তো অনেকের ক্ষেত্রে কি হয়, যে দাঁতগুলো, মাড়িটাই এতটাই বড় হয় যে দাঁতগুলো আর দেখা যাচ্ছে না, ভিজিবল হচ্ছে না। যখন ও স্মাইল করছে দাঁতটাই ওর বেশি, মানে গামটাই বেশি ভিজিবল হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে আমরা বলি যে আমরা এখন অত্যাধুনিক টেকনোলজি এসেছে, যেখানে লেজার ট্রিটমেন্ট করে আমরা গামটাকে উপরের দিকে করতে পারি। আচ্ছা, ঠিক আছে, দাঁতটা যাতে শো হয়। তো এটাতে ব্লিডিংও হবে না আপনার, এতটা লেস ব্লিডিং, পেইনফুলও নয়, আর খুব তাড়াতাড়ি রিকভারিও হয়ে যায় পেশেন্টের। আচ্ছা, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো মানুষের মধ্যে একটু সচেতনতার অভাব আছে, যে মানে যার যেরকম সেরকম রেখে দিচ্ছে। এইটা না করে একটু যদি ডেন্টিস্টের সঙ্গে পরামর্শ করা যায় যে আমার এই জিনিসটা ভালো লাগছে না, আমি কি এটা কারেকশন করতে পারি, সবকিছুই কারেকশন করা যায়। এখনকার যুগে দাঁড়িয়ে সবকিছু কারেকশন করা যায়। আপনি যেরকম স্মাইল চাইবেন আমরা সেরকম স্মাইলই দিতে পারবো আপনাকে। আচ্ছা, হ্যাঁ, এখন তো ওরাল স্ক্যানিং বলে একটা জিনিস আছে, যে ওরাল স্ক্যান করে আমরা পুরো আপনাকে 3D মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনার স্মাইল ডিজাইনিংটা হচ্ছে, কিভাবে আপনার স্মাইলটা লাগবে, বিফোর আফটার আপনাকে দেখিয়ে দেওয়া যেতে পারে, যাতে সে আইডিয়া পায় যে তার কেমন লাগবে। হ্যাঁ, একটা কথা বলি, যে অনেক সময় আমরা দেখেছি যে তার পুরো কোনো মানুষের দাঁতের পুরো এর মধ্যে একটি দাঁত হয়তো ভাঙা, কোনো কারণে দাঁতটা পুরো ভেঙে গেছে বা তুলতে হয়েছে একটি পার্টিকুলার, এবং সেটা সামনে ডেফিনেটলি। এই জায়গায় গিয়ে আমরা কি কোনো মানে রাস্তা পাবো এটাকে ঠিক? অবশ্যই এটা খুব ভালো একটা টপিক বললেন, যে একটা দাঁত মিসিং হলে অনেকেই এটা ছেড়ে দেয়, বা সামনে দাঁত যত পর্যন্ত হচ্ছে তত পর্যন্ত এটা কেয়ার করে না, গুরুত্ব দেয় না, সেটাই হচ্ছে। তো সেখানে আমরা অবশ্যই করতে পারবো, সেখানে আমরা ইমপ্লান্টও ইউজ করতে পারবো। আমি যেটা বলেছেন যে সিঙ্গেল টুথের উপর, সেখানে কি হবে, পাশের দাঁতটাকে কোনো হ্যাম্পার করবে না, আমরা একটা দাঁতই একটা ইমপ্লান্ট করে ওখানে একটা ক্রাউন দিয়ে একদম সুন্দর করে দিতে পারি, ওটা বোঝাও যাবে না। আরেকটা পদ্ধতি হচ্ছে ব্রিজ বা ক্রাউনিং যেটা বলে, সেখানে ক্ষেত্রে আমি পাশের দুটো দাঁতকে সাপোর্ট নিয়ে ওখানে আমি দাঁত দিয়ে দিতে পারবো যেখানে আমার দাঁত নেই। তো সেটা পুরো ন্যাচারাল দাঁতের মতোই দেখতে লাগবে, সেটা কেউ বুঝতেও পারবে না, আর কোনো মানে পেইনফুলও নয়। হ্যাঁ, আমি ইমপ্লান্টটা বলছি একটু সার্জিক্যাল প্রসিডিওর আছে, বাট যেটা ব্রিজ সেটা কোনো সার্জিক্যাল প্রসিডিওর না, আর কোনো পেইনলেস একদম প্রসিডিওর। এই যে ব্রিজ এন্ড ক্রাউন, বেসিক্যালি এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট যদি আমি করতে বলি, কি সেটা? দেখুন, ব্রিজ হচ্ছে আমার অনেকগুলো দাঁত যখন মিসিং থাকছে সেখানে ব্রিজ ইউজ করতে পারছি, আর ক্রাউন যদি আমার একটা দাঁত মিসিং করছে, আর ক্রাউন আর ব্রিজিং অলমোস্ট সেমই জিনিস। ঠিক আছে, আমি ব্রিজ করতে, কারণ দেখুন একটা দাঁত মিসিং হলো, আমার একটা দাঁতকে নিয়ে ব্রিজ কাইন্ড অফ করতেই হচ্ছে। তো ওই ক্রাউনটা হচ্ছে যে আমরা যে মেটেরিয়ালটা ইউজ করছি, দাঁতের উপর যে লাগাচ্ছি ক্যাপিংটা যেটা, সেটাকে আমরা ক্রাউনিং বলছি। বুঝতে পেরেছেন? একদম।
আচ্ছা, এখানে আরেকটা কথা, অনেকের আরেকটি ধারণাও রয়েছে যে ধরুন এই যে সিঙ্গেল টিথের কথা বলছি, ধরুন সেক্ষেত্রে গিয়ে আমাদের যে অরিজিনাল যে কটা দাঁত রয়েছে সেই দাঁতের উপর ইফেক্ট পড়ে না তো? দেখুন, এটা ভালো কোয়েশ্চেন করেছেন, যেটা আমার দাঁতটাই তো ঘষে সরু করে দিচ্ছে, অবশ্যই এই আপনার মতো যাদের পেশেন্টদের একটা কোয়েশ্চেন থাকে যে আমার ন্যাচারাল টুথটাকে কি হ্যাম্পার হচ্ছে ডাক্তার, একটু তো ব্রিজিং এর ক্ষেত্রে তো হচ্ছে হ্যাম্পার, আমি বলবো না যে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা ভিনিয়াসও যেতে পারি, ভিনিয়াসে হালকা কাট তো হবে, আপনার ন্যাচারাল টিথটাকে আমরা হালকা কাট না করে আমরা সাপোর্ট কি করে পাবো? সেই ক্ষেত্রে যদি এই আপনাদের মতো পেশেন্টের যদি এরকম প্রবলেম থাকে যে আমি আমার ন্যাচারাল টুথটাকে একদমই হ্যাম্পার করতে চাইছি না, আমার যেটা নেই আমি সেখানে শুধু বসাবো, সে তাদের ক্ষেত্রে আমি বেস্ট বলবো ইমপ্লান্ট। কারণ তাতে ওর পাশের দাঁতের কোনো হ্যাম্পার হবে না, যে টুথটা মিসিং আছে আমি সেই টুথটাতেই শুধু ইমপ্লান্ট করে আমি ক্রাউন দিয়ে দিতে পারবো। সুতরাং তাহলে ওই দাঁতের পরে নিজের আপনার দাঁতের হ্যাম্পার হচ্ছে এরকম কোনো বিষয় কিন্তু থাকছে না। আরেকটা কথা বলবো, অনেক সময় আমরা এটা জিজ্ঞাসা করি যে এই ধরনের অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রির ক্ষেত্রে পেশেন্টদের শারীরিক কন্ডিশনের উপরেও কি কিছুটা নির্ভর করে এই ধরনের কাজ করার ক্ষেত্রে? ধরুন হাই সুগারের পেশেন্ট, এগুলো আমার জানিয়ে রাখা দরকার, কারণ আপনার মাধ্যম দিয়ে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়বে যে এর সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে না, এটা টোটালটাই ডিফারেন্ট। দেখুন, এইসব জিনিসের মধ্যে এস্থেটিক ডেন্টিস্ট্রি পার্টটাতে সুগারের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়ে না, কিন্তু জাস্ট আমি এটা আপনার সচেতনতার জন্য বলে দিচ্ছি, যখন আমরা ইমপ্লান্ট করতে যাচ্ছি, কোনো ধরনের সার্জারি করতে যাচ্ছি, তার আগে সুগার বা ব্লাড প্রেশার এগুলো আমাদের মেজারমেন্টটা দরকার হয়, যেহেতু এগুলো সার্জারি প্রসিডিওর, সেগুলোর ক্ষেত্রে আমাদের দরকার হয়। বাকি যেগুলোতে আমাদের সার্জিক্যাল প্রসিডিওর নয় সেগুলোতে সুগার প্রেশার কোনো এফেক্ট পড়ে না। নর্মালি কি ধরনের পেশেন্ট আপনাদের ক্ষেত্রে, আপনি তো সবসময় রোজই পেশেন্ট হ্যান্ডেল করেন, কি ধরনের সমস্যা দেখেন আসছে যে ধরনের পেশেন্ট? আমি মেইনলি দেখতে পাচ্ছি এখন ইয়াং জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে স্মোকিং খুব বেশি করছে ওরা। আচ্ছা, তারপরে কি হচ্ছে, স্টেইন হচ্ছে দাঁতে, এসেই বলছে যে আমার দাঁতগুলো খুব ইয়েলোইশ, আমার এখন একদম পরিষ্কার দাঁত চাইছি। টুথ হোয়াইটনিংটা এখন খুবই 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 ট্রেন্ডিং এ আছে, টুথ হোয়াইটনিং এন্ড ভিনিয়াস, যেটা আমি বললাম। টুথ হোয়াইটনিং এ কি হয় যে পেশেন্টের মডেলসদের ক্ষেত্রে বা হিরো অ্যাক্টরসদের ক্ষেত্রে ওরা যা ন্যাচারাল টুথ আছে ওটা থেকে দুশেডে ওদের পোষাচ্ছে না, যেমন আমাদের ব্লিচিং এ কি করছে, আমরা জাস্ট কালার চেঞ্জেস করতে পারছি, কিন্তু যেটা ভিনিয়াস সেখানে হচ্ছে আমরা শেপ চেঞ্জ করতে পারছি, শেপও চেঞ্জ করতে পারছি, কালারের সঙ্গে আপনার শেপ চেঞ্জ হচ্ছে, কিন্তু ব্লিচিং এর ক্ষেত্রে জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে, আপনার যেরকম শেপ আছে সেরকম শেপই থাকবে। তো অনেক ইয়াংস্টাররা আছে যারা বলছে আমি শেপটাকে পছন্দ করছি, আমি শেপটাকে আমি সুন্দর করব, আমি অনেক গ্যাপ আছে, অনেকের আছে যে আমার দাঁতটা গ্যাপ আছে, আমি গ্যাপটাকে কি করে ফিল করব। তো ওদের ক্ষেত্রে ভিনিয়াস খুব ভালো অপশনস, যে আমি অর্থোডন্টিক ট্রিটমেন্ট চাইছি না, জাস্ট আমার একটু কারেকশন চাই, আমার জাস্ট সামনে দাঁতে একটু ফাঁকা আছে, এই জিনিসটাকে আমি কিভাবে কারেক্ট করবো, তার জন্য আমি এত দিনের লং প্রসিডিওর অর্থোডন্টিক ট্রিটমেন্টে যেতে চাইছি না, ব্রেসেস বা অ্যালাইনার্সে যেতে চাইছি না, তাদের ক্ষেত্রে আমরা ভিনিয়াস লাগাতে পারি, ক্যাপ লাগাতে পারি, এইসব করতে পারি। মানে ইজি প্রসিডিওর রয়েছে, প্লাস আজকালকার দিনে ফাস্টফুড এত খাওয়া হচ্ছে, জাঙ্ক খাওয়া হচ্ছে, ক্যাভিটি হচ্ছে, লোক বুঝতে পারছে না। ছোট্ট পিন পয়েন্ট, আমি আগেও বলেছি, ছোট্ট পিন পয়েন্টও কিন্তু আপনার যদি নোটিস করছেন যে দাঁতে আমি দেখতে পাচ্ছি একটা ডিসকালারেশন, সঙ্গে সঙ্গে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া, যাতে ছোট্ট থাকতে কি হয় জিনিসটাকে আমরা ফিল করে রাখতে পারবো। কিন্তু যদি সেই জিনিসটা ছোট্ট জিনিসটাই যদি দীর্ঘদিন রেখে দেয়, সেখান থেকে দাঁতটা মানে আরো কি বলবো, মানে ডিটোরিয়েট করতে থাকে জিনিসগুলো। অনেক সময় আমরা দেখেছি যে এই যে রেখে দেওয়ার কথা বললেন, পেশেন্টদের, আমাদের নর্মালি পেশেন্টদের একটা প্রবণতা হচ্ছে রেখে দেওয়া। দাঁতে ক্যাভিটি হয়েছে যে ঠিক আছে, অসুবিধা তো হচ্ছে না, চলছে তো, অনেকটা দিন, আপনি নিজেও জানেন একজন চিকিৎসক, আপনি অনেকটা দিন যাওয়ার পরে আমার খাবার খাওয়া, আমার মানে ইত্যাদি ডেইলি লাইফের ক্ষেত্রে সেই দাঁতের আরো ক্ষয় হয়, এবং এরকম বহু মানুষ আছেন যে দাঁতের ক্ষয়ের জন্য জিভ কেটে গিয়ে একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে। এই মোমেন্টটা পড়ার আগে আমাদের কতটা হেল্প করবে এই অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি, কারণ যেহেতু দাঁত অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে? দেখুন, এটা আমি বলবো এটা অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রিতে আসছে না, এটা মেইন ডেন্টিস্ট্রিতে ট্রিটমেন্ট আসছে, ওরাল হাইজিন মেইনটেইন করা, এটা আমাদের নিড, যেটা বলে অ্যাস্থেটিকটা আমাদের নিড নয়, এটা হচ্ছে আমাদের স্টাইলাইজেশন, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্সটাকে আমাকে এনহ্যান্স করা। কিন্তু আপনি যেটা বলেন সেটা নিড, সেটা একটা মানুষের যখন এই পর্যায়ে চলে যাচ্ছে যেখানে আমার দাঁত দিয়ে দাঁত মানে রক্ত বেরোচ্ছে বা আমার ব্যথা হচ্ছে, আমার জিভ কাটছে, সেখানে আপনার অতি শীঘ্রই আপনাদের ডেন্টিস্টকে ভিজিট করা খুবই দরকার। সেখানে আমাদের অনেক ধরনের ট্রিটমেন্ট, প্রথমে আমরা যেমন যে কোনো ডক্টরের লাইনেই যান, আপনি যে কোনো আপনার শরীরে কোনো সমস্যা হলে প্রথমে আমরা কিছু টেস্ট করি,
টেস্ট না করে আমরা বলা সম্ভব হয় না। তেমনি আমাদের লাইনেও তেমনি, যেমন আমরা এক্সরে করি পেশেন্টদেরকে, প্রথমে আসলে আমরা দাঁতে যদি এরকম কোনো সমস্যা দেখি আমরা এক্সরে করি, এক্সরে করে আমরা ভেতর অব্দি দেখি যে কি হয়েছে কি না। সেই দাঁতটাকে কি এক্সরে করে আমরা বুঝতে পারবো সেই দাঁতটাকে আমরা ফিলিং করে রাখতে পারবো, নাকি আমরা আরসিটি করবো, নাকি আমরা দাঁতটাকে তুলে ফেলবো। আচ্ছা, বুঝতে পেরেছেন? যদি আমরা দেখতে পাই যে এটা রাখার পর্যায়ে আছে, তখন আমি সবসময় সাজেস্ট করবো যাতে দাঁতটাকে রেখে ট্রিটমেন্ট করা। অনেকে বলে যে দাঁতটা রাখা যায়, তবু পেশেন্ট বলে যে না ম্যাডাম আমি রাখবো না, আমি তুলে দিন আপনি। তো সেক্ষেত্রে তো আমাদের কাছে আর কোনো অপশন থাকে না, পেশেন্ট নিজেই চাইছে না যে দাঁতটা রাখতে। কিন্তু আমি সবসময় বলবো নিজের দাঁতটাকে রেখে যতদিন পর্যন্ত রাখা যায় ততদিন পর্যন্তই ভালো। এবং আরেকটা কথা বলবো যে এই যে দাঁতের সৌন্দর্যের ক্ষেত্রে আমরা এখনকার যুগে দেখছি মানুষের কিন্তু আগ্রহ বেড়েছে, আর এইটা নর্মালি এই জেনারেশনের ক্ষেত্রে আমার মনে হয় বেশি। আমি আমার ছেলেদের ক্ষেত্রেও দেখি, তারাও বলে যে আমার দাঁতের শেপ অ্যালাইনমেন্টটা ঠিক করব, দাঁতের শেপটা ঠিক করব। সুতরাং এইটা কতদিনের প্রসিডিওর, এটাও একটু আমাকে জানা খুব দরকার। দেখুন, যদি এটাও বলছি আমি ম্যান টু ম্যান ভেরি করে, কেস টু কেস ভেরি করে। কি কারোর ক্ষেত্রে এটা 1 বছর হতে পারে, কারোর ক্ষেত্রে এটা 8 মাসও হতে পারে, কারোর কাছে 1.5 বছর লাগতে পারে, কারোর কাছে 2 বছর লাগতে পারে। ওটা ফুললি ডিপেন্ড করে কেস টু কেসের উপর, ঠিক আছে? এই ম্যাক্সিমাম আমি বলে দিচ্ছি, যেগুলো যদি অর্থোডন্টিক ট্রিটমেন্টে যাওয়া হয়, যেমন ব্রেসিস ধরুন, অ্যালাইনার্স ধরুন, মিনিমাম আপনি হাতে ধরে রাখুন 1 বছর সময় লাগবেই আপনার। কিন্তু সেই এটা সলিউশনটা পার্মানেন্ট হবে। আর যত আর্লি এজে ডিটেক্টেড হবে তত তাড়াতাড়ি ভালো ট্রিটমেন্ট, যত আর্লি এজে হবে তত তাড়াতাড়ি ভালো হবে, সেটা রেজাল্ট তত ভালো। লেট হলে আরো লেট হলে একটু সমস্যা থাকে, রিকার হতে পারে জিনিস কেসগুলো আবার। তার জন্য আমরা বলি যত ইয়াং এজে করা যায় সব জিনিসই সবকিছুরই ভালো, জিনিসটাকে আমরা মেনটেন করতে পারবো, জিনিসটাকে আমরা ভালো একটা রেজাল্ট দিতে পারবো। কারণ স্মাইলিং আমরা যেমন স্কিন মানে হোয়াইটনিং এর ক্ষেত্রে আমরা শুনলাম যে 6 মান্থস ম্যাক্সিমাম তার ডিউরেশন থাকে, এবং আমাদের লাইফস্টাইলটা অনেকটা ডিপেন্ড করছে তার উপরে। এবং এইটা বারবার করে করা বা এর কোনো কি এজ রয়েছে যে এই নির্দিষ্ট এজের ক্ষেত্রে এগুলো? দেখুন, টুথ হোয়াইটনিং এর ক্ষেত্রে আমি বলবো কোনো নির্দিষ্ট এজ নেই, আপনি যে কোনো এজে করাতে পারেন। টুথ হোয়াইটনিং এ বলেন, ভিনিয়ার্স এ বলেন, যে কোনো এজে করাতে পারেন, সেখানে এজ ফ্যাক্টর করছে না। আর অর্থোডন্টিক ট্রিটমেন্ট বলা হয় যে যত আর্লি এজে হয় তত তাড়াতাড়ি ভালো হয় জিনিসটা। তাই বলে যে আমি লেট এজে করবো তাতে আমার রেজাল্ট হবে না, এমন কোনো কথা নয়। রিকভারির জায়গাটা অনেকটাই বেটার ইয়াং এজে, যেহেতু এগুলো অর্থোডন্টিক শুনেই তো বুঝতে পেরেছেন, মাড়ি বা তার বোনের নিয়ে সম্পর্ক। তো বোন যত আর্লি এজ থাকবে তার ফরমেশন বা আমরা চেঞ্জেস তাড়াতাড়ি করতে পারবো, যেটা যখন বয়স বেড়ে যায় তখন আমাদের ক্ষেত্রে করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর আমরা এই দাঁতের অ্যালাইনমেন্টে কত মানুষের কত রকম চিন্তা ভাবনা আমরা দেখেছি যে নর্মালি তারা স্মাইল করতে পারছে না, যেহেতু হয়তো বা কারোর নিচের আমরা এরকম দেখেছি, কিছু তো জানি আমরা দাঁতের সামনে উঁচু, এটা তো আমরা অনেক ছোটবেলা থেকে দেখে এসেছি। অনেকের ক্ষেত্রে দেখেছি যে পুরো অ্যালাইনমেন্ট ঠিক আছে, 2-3টে দাঁত আছে ভিতর দিকে ঢোকানো, খুব স্বাভাবিকভাবে, কিন্তু তখন মানসিকভাবে তারা ভেঙে পড়ে। এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা বড় সাপোর্ট নিশ্চয়ই এই আমাদের অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি। অবশ্যই যাদের ক্ষেত্রে ভেতরে ঢোকানো থাকে তাদের ক্ষেত্রেই আমরা, এখন তো এত মডার্ন টেকনোলজি এসে গেছে, এত কিছু চলে এসছে, ওরা স্ক্যানিং वगैरह করে আমরা একদম আপনাকে দেখি, আপনাকে যেটাকে বললাম আপনি মডেল দেখিয়ে দিতে পারবো যে আমরা বিফোর আর আফটার, সেইভাবে যদি পেশেন্ট চায় সেইভাবেই হবে প্রসিডিওর। মানে আগে দেখিয়ে নেওয়া যাতে আপনাকে চেঞ্জ করলে আপনার ফেসটা কেমন। অবশ্যই অ্যালাইনার্স এর ক্ষেত্রে আমাদের পুরো 3D মডেল চলে আসে, পুরো পিকচার্স চলে আসবে আপনার কাছে যে আপনার বিফোর আফটার কেমন হবে। আরে বাবা, তার মানে বুঝতে পারছেন কতটা আমরা এগিয়ে রয়েছি। শুধু আমাদের অ্যাকসেপ্ট করাটা সব থেকে বড় বিষয়, এই জিনিসগুলোকে অ্যাকসেপ্টেবিলিটিটা থাকতে হবে। কারণ আমরা পুরোনো পন্থায় চললে কিন্তু আমরা এখন চলতে পারবো না। তবে এখনকার জেনারেশন বলবো যে আমাদের পরে যে জেনারেশন তারা অনেকটা এগিয়ে রয়েছেন, এবং তাদের কিন্তু অ্যাটলিস্ট তারা এই মানে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রির উপর তারা ভরসা রাখছেন। এবং আপনাদের কাছে যে পেশেন্ট মানে সবসময় যারা আসেন, যেমন আপনি বললেন যে এরকম স্মাইল কারেকশনের ক্ষেত্রে আসছে প্রচুর পেশেন্ট, আপনার আসে অনেক দূর দূরান্ত থেকে নিশ্চয়ই। অবশ্যই এবং তাদের ডিমান্ডটা কি থাকে? কারণ আপনারা ডাক্তার, আপনারা জানেন যে আপনি একটু আগে বললেন যে পেশেন্টের ইচ্ছার উপর আমাদের কিন্তু কিছু করার থাকে, পেশেন্টের ইচ্ছা বাইরে আমাদের কিছু করা থাকে। আমরা বলে দিতে পারি রাস্তায় এইসব আছে, আপনি এখন বলুন যে আপনার কোনটা কমফোর্টেবল। অনেকের ক্ষেত্রে বাজেটের প্রবলেম হয়ে যায়, তো ওদেরকে আমার অল্টারনেটিভ জিনিসগুলো দিতে হয়, কিছু করার নেই। একদম ঠিক আছে।
আর আমি বলবো যে ম্যাক্সিমাম এখন আমাদের ক্ষেত্রে আমি যেটা একটা বললাম, যেটা টুথ হোয়াইটনিং আসছে, যে দাঁতগুলো পরিষ্কার করা বা দাঁতগুলোকে ক্লিন রাখা, এগুলো খুবই দরকার। আরেকটা হচ্ছে প্রবলেম হচ্ছে, যেটা আমি বললাম যে দাঁতে পেইন নিয়ে আসে অনেক পেশেন্টের ক্ষেত্রে, ব্যথা নিয়ে আসে। যত পর্যন্ত ব্যথা হয় না তত পর্যন্ত আসে না। তো পেইন নিয়ে আসা, মাড়ি ফুলে যাওয়া, গাম ব্লিডিং, এগুলো সমস্যা খুবই কমন। আমি সেগুলো বলি যে এগুলো একবার তো ডেন্টিস্টের কাছে ভিজিট করবেন। আর আমি বলি যে ঘরে সবসময় যাতে ওরাল হাইজিনটা মেনটেন রাখা। ঠিক আছে, তার জন্য আমরা কি করতে পারি, আমি বারবার বলছি 2বার ব্রাশ করতেই হবে, মাউথ ওয়াশ করতে হবে, আর ফ্লস করতে হবে। ফ্লস তো এখন দুটো টাইপের হচ্ছে আমাদের, যেগুলো পুরোনো ফ্লস ছিল যে সুতোর মতো দেখতে হয় সেগুলো, এখন তো অত্যাধুনিক ওয়াটার ফ্লস চলে এসছে। ওয়াটার ফ্লস তো ওয়াটার ফ্লস করুন, এইসব জিনিসগুলো একটু মেনটেন করুন। যতটা মেনটেন করবেন আপনার ওরাল হাইজিন যতটা হেলদি থাকবে, আপনার পেটের বলুন বা অন্যান্য সমস্যা অনেকটাই আপনি রিলিফ পাবেন এই জিনিসগুলো। আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে সরকার, যে আমরা যখন ধরুন আমি আমার স্মাইল কারেকশন হলো বা আমার শেপটা প্রপার আমি করলাম বা হোয়াইটনিং করলাম, এরপরে যে আমার কেয়ারটা, সেই কেয়ারটা এই নর্মাল যেমন আপনি কেয়ার বললেন 2 বেলা ব্রাশ করে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখন আমরা ব্রাশের ক্ষেত্রেও কিন্তু ব্রিসেলস এর অনেক কায়দা দেখেছি। প্রচুর কায়দার ব্রিসেলস আমরা দেখেছি, ক্রস ব্রিসেলস দেখেছি ইত্যাদি ইত্যাদি। সেইগুলো মানে মধ্যে কোনগুলো বেসিক্যালি ওই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে প্রপার হবে, মানে আফটার স্মাইল কারেকশন বা আমাদের মানে শেপ চেঞ্জ, তাদের ক্ষেত্রে কিভাবে তারা মেনটেন করবে? আচ্ছা, তাদের ক্ষেত্রে আমি সবসময় বলবো, আমি এটা বেসিক, এই জিনিসটা সবার ক্ষেত্রেই সমান, যে আমার সফট ব্রাসেল ইউজ করতে হবে, আর মোশন, রাউন্ড মোশনে ইউজ করতে হবে, আর হচ্ছে সময় নিয়ে ব্রাশ করতে হবে। অনেকেই ইয়াং জেনারেশন বলুন বা এখন যা ব্যস্ত লাইফ হয়েছে সবার ক্ষেত্রেই, মানুষের কাছে টাইম থাকে না, মানুষ ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব ব্রাশ করে বেরিয়ে যাওয়া। তো এটার জন্য কি হচ্ছে, আমাদের গামটাকে রাপচার করছে। যত তাড়া আপনি শক্ত যদি একটা ব্রাসেল নিয়ে আপনি যদি দাঁতটা মাজেন, খোঁচা লাগছে, সেখানে আপনি এনামেলটাকেও ড্যামেজ করছেন। আমাদের এনামেলটাকে দীর্ঘদিন এরকম ব্রাশ করে আমার পেশেন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আসে, এটা আমি একটা মনে পড়লো, যে উনি বলছেন যে আমার কোনো অসুবিধা নেই, আমি ব্রাশ টাশ করছি খুব ভালো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যখন ঠান্ডা গরম খেতে যাচ্ছি আমার শিরশির করছে, সেনসিটিভিটি হচ্ছে। তো আমি বললাম আপনি কি করেন, কিভাবে ব্রাশ করেন? তখন যখন শুনতে পেলাম যে উনার এই হিস্ট্রিটা, তখন আমি যখন আমি চেক আপ করতে গেলাম, তখন থেকে অলরেডি উনি ওনার দাঁতের 50% ক্ষয় করে দিয়েছেন। দাঁত মেজে মেজে দাঁতের এনামেলটাকে ড্যামেজ করে দিয়েছেন, ডেন্টিন অব্দি চলে গেছে ওনার। মানে ও বাপরে, মানে তার মানে উনি ভুলভাবে ব্রাশ করছেন। উনি আমাকে বলছেন আমি তো খুব শক্ত ব্রাশ করছি, আমি দিনে 2বার 3বার 4বার পারলে 4বারও ব্রাশ করে নিচ্ছি, কিন্তু কেন আমার এই জিনিসগুলো হচ্ছে? তো আমার কথা হচ্ছে, আমি 4বার ব্রাশ করলাম, কিন্তু আমি টেকনিকই ঠিকঠাক মতো জানলাম না, আমি ব্রাশ করে যাচ্ছি, তাতে আমার দাঁতের উল্টো লাভের থেকে আমি ক্ষয় করছি। তো এই জিনিসগুলো, টেকনিক গুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে? যে কোনো জিনিস এই টেকনিক জানলে জিনিসটা অনেকটা ইজি হয়ে যায়। আর ফ্লস আর মাউথ ওয়াশ এগুলো তো করতেই হবে। এই জিনিসটা আমি বারবার বলি, কারণ আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে ফ্লস আর মাউথ ওয়াশ এগুলো ইউজ করা হয় না খুব একটা। অনেক সময় 2বার ব্রাশও করা হয় না, আর খুব বলছে সময় নেই, ঘুম পেয়েছে, ঘুমিয়ে গেলাম, এরকম প্রচুর দেখা যায়। তবে এইগুলো হচ্ছে কি হয়, আলটিমেটলি আমাদের ক্ষতি। আমরা এবার আমি একটা মজার বিষয় বলে, আমাদের হাতে প্রায় সময় শেষের দিকে, এটা যে আমি যখনই একটা ধরুন একটা ক্রাউন বসিয়ে দিলাম বা ইত্যাদি ব্রিজিং করলাম, আমি ভাবলাম চলো আমার তো এটা পার্মানেন্ট হয়ে গেছে, এখন আমি 2 বেলা ব্রাশ করি বা না করি আমার কি আছে, কিন্তু সেটা নয়, সেটার একটা প্রসিডিওর আছে, আমার মনে হয় সেটাও মেইনটেইন করা উচিত। একটু বলে দেন একবার আমি বলে দিচ্ছি যে আপনাকে সফট ব্রাশেল ইউজ করতে হবে, আবার আমি বলে দিচ্ছি, আর রাউন্ড মোশনে ইউজ করতে হবে, মিনিমাম 1 কি 2 মিনিট ধরে আপনাকে ব্রাশ করতে হবে, তারপরে আপনি মাউথ ওয়াশ ইউজ করুন। আপনার ওরাল হাইজিন মানে সার্কেল মোশনে আপনি পুরো দাঁতটাকে আপনি মাজবেন, টাইম নিয়ে, অবশ্যই টাইম নিয়ে দেখে দেখে মাজতে হবে। আমি স্পিডে করে নিলাম, জিঞ্জাইবাকে র্যাপচার করে দিলাম, সেইভাবে হবে না, কিন্তু সেটা আরো ক্ষতিকারক জায়গায়। মানে আপনি চেঞ্জ করলেন, আপনি অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রির হাত ধরলেন, অথচ আপনি সঠিক পন্থায় এগোলেন না। আপনাকে কিন্তু নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে, বা নিজের দাঁতের দায়িত্ব নিজেকে নিতে হবে। সেইটা যদি সমস্যা তৈরি করে, তাহলে আগামী দিনে কিন্তু আপনার কোনো স্মাইল কারেকশনে খুব লাভ একটা হবে না। আজকের হাতে সময় নেই, আমাদের এই অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি নিয়ে আমরা আলোচনা আগামী দিনে নিশ্চয়ই করবো, এবং অবশ্যই অনেক ধন্যবাদ জানাবো ডক্টর সরকারকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।